আমার দিকে হাত হাত এসে একজন বলে তুই গিটার বাজা, আচ্ছা তুই ড্রামস বাজা, তুই একজন বললো আমি বেস বাজাও। হ্যাঁ ওই যে হাতটা এসে আমার দিকে পড়লো, হ্যাঁ তখন আমি ভাবতে শুরু করলাম যে আচ্ছা এই ইনস্ট্রুমেন্টটা শেখা যায়। হ্যাঁ নমস্কার, আদাব, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ লেজারলি বাজে। আমার সাথে আজকে আছে কৌস্তব দে, খুবই ট্যালেন্টেড মিউজিশিয়ান। আপনারা সবাই ওর গিটার শুনেছেন। আমি একটা বিরাট বড় ফ্যান ছিলাম ওর। কখনো ভাবতাম যে কৌস্তবের সাথে কি সামনাসামনি দেখা হবে, কারণ ওর গিটারকে আমি ফলো করতাম, কারণ আমি ইউটিউব দেখে নিজে একটু কর্ড টর্ড বাজানো শিখতাম, এখনো চেষ্টা করি। তো তখন ভাবতাম এদের সাথে কি করে দেখা হবে। তো এখন শুধু দেখা নেই, এরকম ছোট ভাইয়ের জায়গায়। কৌস্তব কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? একদম অলওয়েজ গুড, অলওয়েজ গুড। না, আমিও তোমার এই পডকাস্টটা আমি দেখি, ফলো করি। আমার অনেক বন্ধুরাই এসছে। আই এম ভেরি লাইক, আমার খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। আর আমি বলছি এটা আমার লাইক না, আমার না কথা বলার সাথে একটা সমস্যা আছে। মানে আমার একটা স্ট্যামারিং এর সমস্যার জন্য আমি খুব একটা কথা বলি না। তো আর নিজের ব্যাপারে কথা বলাটা তো আরোই হয় না সেজন্য। না দেখো, মানে আমার এখানে ব্যাপারটা কি বলতো, শুধু নিজের ব্যাপার না, নিজের একটা তো সবারই তো একটা পারসেপশন থাকে, সবার একটা মতামত থাকে। আজকাল শুধু মানে বড় বড় সেলিব্রিটি ছাড়া কারো মতামত লোকে জানেও না, শুনতে চায়ও না। তো আমার একটা মানে অদম্য চেষ্টা যে সাধারণ মানুষের অসাধারণ গল্প কি করে নিয়ে আসবো সবার সামনে। যদিও তোমরা কেউ সাধারণ না, বাট আমার সত্যি এটা খুবই মানে একটা ভালো লাগে যে তোমাদের টেনে টেনে নিয়ে আসতে পারি সকালবেলা, আড্ডা মারি একটু এতে। মানে আমার তোমার এই সেটআপটাই খুব ভালো লাগে। মানে এত না, আমি যখন ভাবলাম কি বলতো যে মানে এত প্যারাফেরনালিয়া কি দরকার, 3-4টে ক্যামেরা, একটা স্টুডিও সেটআপ। তোমার কাছে গাড়িটা ছিল, বললাম যে গাড়িটাকেই যদি স্টুডিও বানানো যায় কেমন লাগে আর কি। তো ওই থেকে শুরু হলো। তো ওইভাবে এক এক করতে 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 সাহস একটু বাড়লো, আর বাস চলছে। প্রথম প্রশ্ন যেটা আমার তোমার কাছে আছে কৌস্তব, আমি মানে অনেকদিন ধরেই দেখছি তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুমি রোজ একটা নাম্বার পোস্ট করো। মানে আজকে যদি পোস্ট করো, আজকে 18th মে আমরা শুট করছি এপিসোডটা, আজকে হয়তো 280th ডে হবে। এটা কেন করো তুমি? এটা হয়েছিল যখন এই কলকাতায় যখন অভয়া ইনসিডেন্টটা হলো। মানে ওটা একটা অন্যরকম শখ। মানে আগেও অনেক ঘটনা ঘটেছে, আমি দেখেছি। কোনোদিনও মানে একটা মানে এরকম ভাবে ভেতরে মানে সবকিছু তছনছ করে দেয়নি আর কি। মানে এতটা এফেক্টেড আমি কোনোদিনও হইনি। তারপরে মানে ওই সময়টা এত লোক রাস্তায়, মানে এরকম একটা ঘটনা, মানে এরকম ঘটনা তো দেখা যায় না। মানে একটা পাশবিক ঘটনা, একদম একটা মানে কর্মরত একটা চিকিৎসক, মানে এটা কোনোদিনও আমি শুনিনি। হ্যাঁ, তারপরে তাদের সঙ্গে মানে যেটা হয়েছে আর কি, তার বাবা মার সাথে যেটা হয়েছে, মানে ওই ঘটনাটা নিয়ে যা হয়েছে, পলিটিক্যাল বলো, হ্যান ত্যান এই সেই। তো কিন্তু এত লোক যে রাস্তায় নেমেছিল, এত লোকের যে ইমোশন, এত লোক যে মানে ওইটা নিয়ে একটা কিছু মানে একটা সঠিক একটা জাস্টিস হবে এরকম একটা ভেবে সবাই রাস্তায় ছিল। মানে এত দিনের একটা আন্দোলন, সেইটার কিছু রইলো না আর কি। মানে একটা টাইমের পরে লাইক সবাই নিজের কাজে ফিরে গেলাম আমরা, সেটা অবভিয়াসলি করতেই হতো। তো আমার যেটা মনে হয়েছিল যে একটা অ্যাটলিস্ট কোথাও একটা মনের ভেতরে যেন ওটা থাকে। তো সেই দিন থেকেই আমি মানে সেই জন্যই আমি একটা ডেট কাউন্ট করি যে এতদিন হলো যে ওই ঘটনাটার কিছু হলো না, বা এখনো আশা করি আমি যে কিছু একটা হবে। তো এটা মানে তুমি খুব কনসিস্টেন্টলি পৃথিবীর যেখানেই থাকো, আমি দেখি তুমি ওটা পোস্ট করো। নিজেকে ওটা বলা যে মানে এখনো হয়নি, কাজ শেষ হয়নি। মানে আমরা এখনো বসে থাকতে পারি না। মানে সবকিছু করে আমরা, তারপরে পুজো এসে গেল, হ্যান ত্যান এই সেই, এত লোকে সবার মধ্যে বিজি হয়ে গেল, কিন্তু এই ঘটনাটা কি আমরা ভুলে যাব, সেইটা আমি মানে মানতে পারি না।
কোথায় ভুলে কি যাইনি আমরা মোটামুটি, মানে সবাইকে, মানে তোমার কি মনে হয় না যে ক্যামেরা সরে যাওয়ার পর থেকে আন্দোলন আরো উইক হয়ে গেল না? হ্যাঁ, উইক তো হয়েছে, কারণ এখন ওই নিয়ে কোনো কথাই সেরকম ভাবে হয় না। হ্যাঁ, বাট কিছু লোক তো ডেফিনেটলি এখনো চালিয়ে যাচ্ছে, তো সেগুলো আই থিঙ্ক সেটা মানে একটা না, মানে আমার খুব ইন্টারেস্টিং, মানে হোপ, মানে আমার কাছে হোপটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে লোকে বলে অপটিমিস্টিক হ্যান ত্যান, বাট হোপটা মানে ওইটা ছাড়া বেঁচে থাকা খুব একটা সম্ভব না। মানে আর ওটা খুব মানে কি বলতো, হোপটা একটা সবসময় এভিডেন্সের উপরে ডিপেন্ড করেও না। মানে হোপ, লাইক উইথ ইউর হোপ ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন এভিডেন্স। মানে এন্ড অফ দ্য ডে ইট ইজ অল your belief, right? Hope যেটা দেয় হচ্ছে, hope is basically a instrument of your own, মানে own belief in your own thoughts বা conviction আর কি, যেটা it's your action also, like exactly. Hope is like you're participating on the thing, right? Our optimism is more of like you're seeing from outside, depending on evidence আমি কি এর কনক্লুশনটা পাবো কিনা, তো একটা ডিসাইডিং ফ্যাক্টর ওখানে থাকে। তো মানে আমার যেটা মানে নেক্সট যেটা তোমাকে জিজ্ঞেস করা আছে যে এই মানে প্রসঙ্গে আর কি, যে একজন আর্টিস্টের কি একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকা খুব দরকার? পলিটিক্যাল তো দেখো আমরা সবাই কিছু না কিছু ক্ষেত্রে, মানে আমি, মানে তুমি, মানে আমি আজকে ধরো একটা রেকর্ডিং করতে যাচ্ছি, সেখানে আমি কিছু মিউজিশিয়ানকে আমি নিচ্ছি, তো সেটাও একটা পলিটিক্যাল ডিসিশন আমার জন্য, মানে কাকে নিচ্ছি, কেন নিচ্ছি। তো পলিটিক্সটা সব জায়গাতেই আছে, ওটা তোমার এটা ইতিহাসেও আছে, মানে সব জায়গাতেই, মানে তোমার মানে ইটস ভেরি রেলিভেন্ট, মানে তোমার এই কারেন্ট টাইমটাকে রিফ্লেক্ট করা থ্রু ইয়োর আর্ট। ওইটার জন্য তো তোমার পলিটিক্সটা ইটস ইম্পর্টেন্ট, মানে তুমি কোথায় আছো, কি করছো। মানে সবচেয়ে বড় উদাহরণ তুমি যদি দেখো, মানে খুব, মানে একটা অন্যরকম এক্সাম্পল দিচ্ছি, ধরো আমেরিকান মিউজিকটা তো আমরা খুব ফলো করি, কারণ আমি লাইক মোর অফ লাইক একটু জ্যাজ হারমোনি নিয়ে কাজ করি, হ্যান ত্যান। তো সেই জন্য আমেরিকান মিউজিকটা আমরা, যেহেতু এটা পপ কালচার থেকে এসেছে, তো আমেরিকান মিউজিশিয়ানরা কিন্তু লাইক, মানে ওদের যে রেশিয়াল ডিসক্রিমিনেশন বলো, এর ওপরে কিন্তু মানে যত না ইকোনমিক্সরা যত কাজ করেছে, যত সোশিয়োলজিস্টরা যা কাজ করেছে, মানে পলিটিশিয়ানরা না যত কাজ করেছে, মিউজিশিয়ানদের অবদান কিন্তু তার থেকে অনেক বেশি। মানে সিম্পল, মানে আমি একটা সিনেমা সেদিনকে দেখছিলাম, ফিল্ম কল ডু দ্য রাইট থিং, আই গেস, বাই স্পাইক লি। তো সেখানে একটা ইটালিয়ান যে আর কি, মানে ব্ল্যাক আমেরিকানদের একদম দেখতে পারে না, বাট ওর ঘরে একটা প্রিন্সের ছিল। প্রিন্স হলো একজন লাইক রক পপ লাইক স্টার সেই সময়। তো ও বলছে যে না, প্রিন্স আলাদা। আচ্ছা, মানে ও ব্ল্যাক হলেও ও আলাদা। তো সেই যে মনের ভেতরে যে ওইটা থাকছে, ও একটা প্রিন্সকে একটা অন্য জায়গায় দেখছে, সেইখান থেকে একটা পুরো অন্যরকম ভাবে দেখার একটা, মানে পুরো কমিউনিটিটাকে, মানে আমি দেখছি যে লোকে বলছে ব্ল্যাকরা লাইক ইনফিরিয়ার, বাট প্রিন্স ইজ নট। কেন ও আমাকে মনে এত দাগ কাটছে? তো এই যে তোমার এই চেঞ্জটা, এই সোশ্যাল চেঞ্জটার জন্য কিন্তু মিউজিশিয়ানরা অনেক বেশি ভাবে দায়ী, আমার যেটা মনে হয়। সবাই, তুমি দেখো, মানে গার্শউইন যখন নিজের র্যাপসডি লিখছে, তার ব্ল্যাক মিউজিকের ফর্মগুলো ইনক্লুড করছে। চার্লি পার্কার যখন শুনছে, সে তখন স্ট্রাভিন্সকি শুনছে। কেন? এই ক্রস কালচারাল থিংগুলো মানে মিউজিশিয়ানদের থেকে অনেক ভাবে এসছে, মানে আমেরিকা স্পেশালি। আমাদের এখানেও আছে, তো আমরা সেটা খুঁজে পাই না, বাট ডেফিনেটলি আছে। বিসমিল্লাহ খান ধরো, মানে তুমি একটা কোনো কিছুই ওনাকে ছাড়া তুমি ভাবতেই পারো না, সেরকম। মানে এত বেশি আমরা মানে আজকাল একটা পোলারাইজেশনের মধ্যে আছি, যে কার কি ধর্ম, এটা এত বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আজকের, মানে বিগত আমি বলবো 15-20 বছর ধরে বেশি। আমরা ছোটবেলায় যখন কলকাতায় বড় হয়েছি, এত কিছুই ছিল না এইসব, মানে আর্ট বা মিউজিক বা যাই তুমি বলো, একটা চেঞ্জ আনতে পারে।
বা সেই চেঞ্জটাকে ধরে রাখতে সেটা পারে। তো আমি মানে অলওয়েজ হোপফুল, মানে এটা হয়েছে পৃথিবীতে বারবার। তো সেইখানে এই জায়গাতে আর্টের দায়িত্বটা আরো অনেক, যেটা মানে লোকের রিয়েলি ইন্ট্রোস্পেক্ট করা উচিত। মানে কারণ উইথ দ্য আর্ট লাইক ইউ ক্যান রিয়েলি ট্রান্সফর্ম লাইক ইয়োর থট, যেটা সব কিছুতেই হয়, লাইক উইথ দ্য ফ্রেন্ডস হয়, উইথ দ্য বুকস, উইথ দ্য পোয়েট্রি, উইথ লিটারেচার হয়। তো বাট মিউজিকেও লাইক বা জেনারেল আর্টে মানে এটা এই ট্রান্সফরমেশনটা, মানে যেটা আমি তোমার আমেরিকান হিস্ট্রিতে বলছি, এই ট্রান্সফরমেশনটা সম্ভব। মানে মানে মানুষের মানে বিকজ লাইক হিউম্যানিটির কোরে মানে মিউজিকের বা আর্টের মানে এমন ভাবে তো তোমাকে ট্রান্সেন্ড করে, যেটা তোমাকে এই পেটি ম্যাটার গুলো থেকে তোমাকে ঊর্ধ্বে নিয়ে যায় তোমার থটটা। তো সেটা হয়, সেটা হবেও। বাট সেখান থেকে তোমার মনে হয় না যে আমরা একটু বেশি ক্যাপিটালিজমের দিকে চলে গেছি? যে মানে কেউ যদি আজকে আর্ট নিয়ে পড়ে বা আর্টটাকে অ্যাজ এ প্রফেশন নিতে চায়, মোস্ট অফেন লোকে বলে যে এটা তো ঠিক আছে, মানে ওটাকে হবির ঊর্ধ্বে খুব কম লোকই দেখতে পারে বা সেই সিরিয়াসনেসটা আনতে পারে, এবং সেটাকে একটা প্রফেশন নিতে গেলেও যে একটা প্রপার ট্রেনিং লাগে, যেমনি একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে লাগে, সেটা লোকে আমি দেখেছি একদমই সেটা খুব কম লোকই বোঝে আর কি বা রেসপেক্ট করে। তো আমার এইটা বলার কারণ এটা হচ্ছে যে তুমি যখন মিউজিককে বেছে নিলে অ্যাজ আ প্রফেশন, তোমার বাড়ি থেকে তুমি সাপোর্ট পেয়েছিলে, উৎসাহ পেয়েছিলে, না লড়তে হয়েছিল? বাড়ি থেকে মানে লড়তে সেরকম ভাবে হয়নি, কারণ মানে আমার বাড়িতে একটা মানে অ্যাটমসফিয়ারটা ছিল আর কি, কেউ মানে না বলতো না। মানে ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট ইউ ডু ইট, বাট ইউ আর উইথ দেয়ার ওন রেসপন্সিবিলিটিস। মানে আমি ছোটবেলা খেলতাম ফুটবল, তো দ্যাট ওটাই মানে আমি ওটাই করতাম। পড়াশোনায় খুব একটা মন ছিল না, মানে আমার যেমন মিডল ক্লাস ফ্যামিলিতে যেটা থাকে আর কি, মানে পড়াশোনা করো, মানে অ্যাট লিস্ট হ্যাভ ইউর স্টাডিজ রাইট দেয়ার, ব্যাকআপ হিসেবে গ্র্যাজুয়েশনটা করো, সেটা ছিল। কিন্তু কোনোদিনও বলেনি যে মানে না এটা না, ওটা না, হ্যান ত্যান, সেটা কোনোদিনও হয়নি। তো সেই দিক থেকে একটা মানে একটা সাপোর্ট তো তোমার ডেফিনেটলি লাগে, মানে ফ্যামিলি সাপোর্ট। তো সেটা আমি বলবো লাইক আই এম ভেরি লাকি। মানে হয়তো মানে আমাদের সেরকম সামর্থ্য ছিল না, মানে ইনস্ট্রুমেন্ট কেনা বলো, হ্যান ত্যান, যেই ইনফ্রাস্ট্রাকচারটা লাগে সেইটা হয়তো পাইনি, বাট এইটা মানে মরালি বা তোমার মানে ইন্টেনশন ওয়াইজ কোনোদিনও মানে সেরকম ভাবে বলা হয়নি যে না এটা করিস না, এটা করলে কি হবে। মাঝে মধ্যে হয়তো বেরিয়ে আসতো, বাট দ্যাটস আই আন্ডারস্ট্যান্ড। মানে পড়াশোনা করছি না, কলেজে যাচ্ছি না, সারাদিন ধরে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে ঘরে বসে বাজাচ্ছি, তো সেইটা একটা কনসার্নের জায়গা থেকে বাবা মারা বলতো, বাট ইটস নট দ্যাট। মানে ন্যাচারাল, they want to see you happy, I'm happy and secured আর কি, মানে যাতে তোমার মধ্যে দিয়ে ওই স্ট্রাগলটা না করা, হয়তো তারা যেখান থেকে গেছে বা করেছে। তো তোমার ছোটবেলা কোথায়? এই কলকাতাতে? এইখানেই, মানে অশোকনগর পার্কে, মানে সেখানেই আমার একদম জন্ম, সেখানে থাকা, বেড়ে ওঠা সবই এক জায়গায়। আচ্ছা, আর তোমরা কি মানে এপার বাংলা না ওপার বাংলা? আমরা অ্যাকচুয়ালি ওপার বাংলার লোক। আচ্ছা, বাবা মা তো বাবা এসেছিলেন একদম দুজনেই ওই দেশভাগের সময় এসেছিলেন, উইথ দেয়ার ফ্যামিলিজ। আচ্ছা আচ্ছা। তো তারপরে এইখানে সেটেল করা নিজেদের মতো করে। আচ্ছা, দেশভাগ মানে 71 না? না 47 এর সময় এসেছে। আচ্ছা, কোথায় বাংলাদেশে কোথায়? মানে বাবার বাড়ি ছিল ফরিদপুর আর মা বরিশালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ময়মনসিংহ, মানে আমি একবারই গেছি, তবে সবসময় ওই একটা হয় কেন জানি না, মানে একটা টান থাকে একদম। মানে আমাদেরও মানে প্রচন্ড, মানে আমি যখন প্রথমবার বাংলাদেশ গেছি, মানে আমি এক সপ্তাহ আগে থেকে ঘুমাতে পারিনি, এরকম অবস্থা। সিডনি তোমরা ঘুরে এলে, সিডনিতে তো প্রচুর বাংলাদেশি কমিউনিটি, ইউরোপেও তুমি এত কাজ করেছো, প্রচুর বাংলাদেশি সব জায়গাতে। ওদের একটা আতিথেয়তাটা একটু অন্যরকম। মানে লাইক মানে আমার মনে আছে, মানে বাংলাদেশে প্রথমবার যখন গেছি, তখন একটা ফোক ফেস্টিভ্যাল ছিল, ওই সাত্তকী বাজাতে গেছিলাম।
তো এটা কি ডাম্বুক নাকি অরেঞ্জ যেটা? না না না, আচ্ছা। এটা তোমার বাংলাদেশে, আচ্ছা তোমার বাংলাদেশে ঢাকাতে তোমার আর্মি স্টেডিয়ামে হ্যাঁ, অনুষ্ঠান হচ্ছে। তো মানে লোকের এভরিওয়ান মানে হ্যাঁ। আপ্যায়নটা মানে আর যেভাবে মানে নিজের করে নেয় না, হ্যাঁ, হ্যাঁ। ক্রেজি মানে মানে ওরকম আমরা মানে ওই আতিথেয়তাটা মানে আর কোনো কিছুতেই বলছে মানে যাই বলছি যাই মানে যেই ছেলেটা আমাদের সাথে ছিল, কারণ তখন হ্যাঁ। একটা ইলেকশন যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ তো আমাদের কনস্ট্যান্ট আমাদের সাথে দু তিনজন থাকতো আর হুম, হুম, সব সময়, মানে আমরা বাইরে বেরোলেও আমাদের একা হুম, বাইরে বেরোতে দিত না। হুম, 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 তাদেরকে যা বলছি দাদা এটা একটু লাগবে হ্যান ত্যান, হুম, হুম, তাদের কোনো সমস্যা নেই, জাস্ট বলছি একটাই কথা, দাদা হ্যাঁ হয়ে যাবে। সাংঘাতিক। ওটা একটা মানে খুব ইম্পর্টেন্ট ফ্রেজ ওখানে না, যে সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। তো আমি আর যখন সত্যি নেই আর কি, মানে এরকম না যে আমরা বলে দিই আর কি যে না না ঠিক আছে হয়ে যাবে, মানে আমি just তোকে করে। আমি তোকে একটা ইনসিডেন্ট বলি, এই যে আমরা এত মানে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এইসব নিয়ে এত মানে এইখানে এই দেশে থেকে যখন এত এই একটা অ্যানিমোসিটি মাথার মধ্যে নিয়ে চলি না, আর যখন একটা বিদেশের মাটিতে এদের সাথে এই দেশের লোকদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তখন ব্যাপারটা একদম আলাদা থাকে, তখন তো মানুষই মানুষ মনে হয় না। তো আমি তো মাস্টার্স করেছিলাম সিডনি ক্যানবেরা থেকে, ইউনিভার্সিটি অফ ক্যানবেরা। তো তখন পোস্ট গ্রাজুয়েশন করছি, প্রথম দিন মনে আছে ইউনিভার্সিটিতে আছি, সবে নতুন প্রথম আমার বিদেশ আর কি যাত্রা ওটা। তো একটা ছেলে আমাদেরই মতো ভারতীয়দের মতো দেখতে হেঁটে আসছে, আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট আর অ্যাডমিনের ওখানে দাঁড়িয়ে আছি, তো এসেই কথা বলতে আরম্ভ করলো আমার সাথে। এসে হঠাৎ আমি বললাম ওকে যে শুভদীপ মজুমদার, তখন আমি বম্বেতে থাকতাম, যে बॉम्बे से हूँ मैं। तो বলছে সজ্জাদ ক্লিফটন করাচি। আমি দুপা পিছিয়ে গেলাম, আর কেন আমি জানি না, কিন্তু আমি দুপা পিছিয়ে গেলাম, ঠিক আছে। তো এর পরবর্তীতে ওই ছেলেটা আমার সবচেয়ে ভালো বন্ধু হলো, উই স্ট্রাগল টুগেদার, উই ওয়ার্ক টুগেদার, উই শেয়ার্ড আওয়ার মানে আমাদের স্ট্রাগলস টুগেদার, রাইট। তো তখন মানে মানুষ তো মানুষই হয়, সবাই ভালো করে বাঁচতে চায়, মানে সাধারণ লোকের মধ্যে এই অ্যানিমোসিটিটা নেই। একটা মানে যারা আর কি মানে রোজ খেটে খাওয়া লোক বলো বা মিডল ক্লাস বলো যাই বলো, হ্যাঁ একটা মানে তাদের মধ্যে সত্যিই নেই। আমি দেখেছি, আমরা মানে এবারে লন্ডনে আমরা ছিলাম, আমি আর অর্ক ছিলাম, তো আমার ফোনটা ভেঙে যায়, তো আমি এটা দোকানে যাই মানে গ্লাসটা চেঞ্জ করার জন্য, তো অর্করও একটা ফোনে কি সমস্যা হয়, তো পাকিস্তানি ছেলেটা পরে বললো, and he said like তোমার এই ফোনটা এখানে ঠিক করি না, কারণ এইখানে করালে তোমার যা দাম পড়বে, তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে এটা চলে যাবে, এখন মানে যে অবস্থা আছে আমি চেক করে নিয়েছি, যেটা চলে যাবে, তুমি গিয়ে ওইখানে সারাও, তোমার মানে যার মানে 1/4 দামে তোমার হয়ে যাবে। এই যে অ্যাডভাইসটা দিল, ও তো বলতেই পারতো যে ওর কি আছে টাকা, মানে টাকা না, এই জিনিসগুলো আছে ওখানে। মানে আর আমি যখন থাকতাম ওখানে পড়াশোনার সময়, তো মানে সবারই তো একটা নিজের কাজ করে খেতে হতো, স্টুডেন্ট ফিস জোগাড় করো, থাকা ইয়ে করো। তো আমরা যে বাড়িটা থাকতাম, একটা বাড়ি ভাড়া করেছিলাম অনেকগুলো, আমাদের 3-4 জন বাংলাদেশি, 2 জন পাকিস্তানি, এই নিয়ে আর আমরা থাকতাম। তো একসাথে রান্না বান্না হতো, যে যেরকম সময় আসতো খেত। বাট একটা আলাদা মানে কি বলবো, মানে ওই যে সবাই স্ট্রাগল করছে, সবাই একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, কিন্তু খুব ওই যে আনন্দটা আমি খুব কম সময়, কম জায়গায়, কম লোকের সাথে পেয়েছি আর কি। মানে কেউ কারো থেকে কোনো কিছু এক্সপেক্ট করছে না, সবাই সবাইকে কিভাবে হেল্প করতে পারবে, দ্যাট ওয়াজ দ্য মেইন মানে। আর আরেকটা জিনিস তো এখন একটা মানুষজনের মধ্যে একটা এই যে হেট্রেটটা একটা তৈরি হয়েছে না, মানে জানি না মানে সেই হেট্রেটটা ইজ ভেরি ইঞ্জিনিয়ার্ড হেট্রেট, ভেরি ইঞ্জিনিয়ার্ড হেট্রেট আর কি। তো সেইটা মানে সেইটা কিন্তু থাকে না, যখন তুমি একসাথে স্ট্রাগল করো, সেই বোধটা যখন আমাদের ডেভেলপ করে, সেইখানে সবাই তোমার মানে সহপাঠী বলো, কলিগ বলো, মানে সেইখানে তো তারা সেরকম ভাবে ওয়ার্ক করছে, এক্স্যাক্টলি, সেইখানে তো মানে দরকারই নেই এটা। এক্স্যাক্টলি। তো তোমার বাবা মা এখানে এসেছিলেন 47-এ, তো এখানে এসে তারপর কিভাবে মানে তোমরা এস্টাবলিশড হলে, বা স্ট্রাগল কিছু গেছে? হ্যাঁ, বাবা আমাদের তো ওই সময়টা সাংঘাতিক ছিল, মানে রিফিউজি ক্যাম্পে থাকা। তোমার বাবা যদিও মানে, কারণ মা
কারণ আমার জেঠু এইখানে থাকতেন আগে, হুম, জেঠু হুম। এখানে পড়াশোনা করতেন। হুম, তো জেঠু সব ভাইদের এখানে আর কি আসতে পারে, মানে ওই হুম, সময়টা হুম। এতটাই খারাপ হুম। সময় ছিল, ওরা হুম, যে জেঠু আর কি সবাইকে নিয়ে আসে এখানে। হুম, হুম, তো সেইখানে বাবারা হুম। এখানে আসে। হুম। তবে কিছু ছিল না আর কি কাজকর্ম করার, হুম, হুম। মানে থাকার জায়গা হ্যান ত্যান হুম, এই ছিল। হুম, তো একটা হুম। কোনো মতে একটা হুম, কিছু করে এরা থাকে। হুম, বাবা যেটা করে হলো গিয়ে, বাবা মানে ওই সময় কমিউনিস্ট পার্টির, বাবা হলো গিয়ে মেম্বার ফ্রম 53, আচ্ছা। 1953 এর মেম্বার। হুম, তো কারণ এইটা একটা তখন একটা জায়গা আর কি ছিল। হুম, তো সেই সময় বাবা, তারপরে তো তোমার সেই 60s হুম। খারাপ অবস্থা, হ্যাঁ, তো সেইখানে ঘর ছাড়া বাড়ি হ্যাঁ। ছাড়া বাবা। তো সেই থেকে তারপরে যখন বাবা আর কি সেটেল করে, হুম। যখন আর কি সময়টা ঠিক হয় হুম, 70s এর দিকে, তখন বাবা করেছিল যে এই যে পুরো জায়গাটা তোমার এই হুম, কলোনি এরিয়াটা, হুম, পুরোটা প্লটিংটা আমার বাবা আর একজন মিলে করেছিল। তো এইখানে বেসিক একটা স্কুল বানানো, হ্যাঁ, তার ফান্ড জোগাড় করা, সেটা মানে সাংঘাতিক কাজ আর কি। ওই জায়গাটা তৈরি করাই আর কি মানে বাপরে। আমার বাবার। মানে একটা বিরাট বড় অবদান, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্কুল কি এখনো আছে? হ্যাঁ, মানে হ্যাঁ। আচ্ছা, কি নাম? এটা নাম হলো অশোকনগর বিদ্যাপীঠ। আচ্ছা, বাবা বাহ। সেক্রেটারি ছিলেন প্রথম। আচ্ছা, তো বাহ। এটা তো মানে একটা অনেক, মানে একটা বিরাট বড় একটা সমাজের জন্য একটা বিরাট বড় অবদান। হ্যাঁ, তখন ছিল জানো তো, মানে সবাই মিলে ওই যেটা, মানে সবাই মিলে একটা কমিউনিটি হয়ে থাকা, মানে আমার বাবার রীতিমতো ডেইলি কাজ ছিল। মানে হ্যাঁ। এটা আমরা, মানে এই ঘটনাটা যেটা বললাম, তখন আমাদের জন্ম টন্ম হয়। হ্যাঁ, হ্যাঁ, তারপরে মানে প্রত্যেকের বাড়িতে যাওয়া, হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে গিয়ে তাদের খবর নেওয়া, মানে তাদের হ্যাঁ। কি সুবিধা অসুবিধা হচ্ছে হ্যান ত্যান, হ্যাঁ। এটা রেগুলারের বাবার কাজ ছিল। বাহ। মানে বাবার মানে আগের দিকে প্রচন্ড বিরক্ত লাগতো, মানে হ্যাঁ। ছোটবেলায় হ্যান ত্যান, কারণ আমাদের সময় দিত। হ্যাঁ, বাবা সকালবেলা বেরোতো, হ্যাঁ, দুপুর 2টো 2:30 নাগাদ বাবা আসতো, হ্যাঁ। সে খেয়ে দিয়ে আবার বেরিয়ে যেত, তারপরে হ্যাঁ। তো রাত 12টা 1টার দিকে আসতো। সারাদিন এই কাজকর্ম। বাট এটা আজকে রিলেট করতে পারবে না না লোকজন। এখন মানে- রিলেট করা যায় না, বাট আমি এখন বুঝি মানে এটা আর কি কতটা কাজ। কারণ আমিও খুব একটা পাড়াতে বেরোতাম না, মানে হ্যাঁ। মানে মানে আমার খেলা ছিল প্রথমে, তারপরে হ্যাঁ, গান বাজনা, খুব একটা পাড়াতে হ্যাঁ, লোকজনের সাথে, মানে বন্ধু বান্ধব ছিল, খেলতাম ছোটবেলায়, হ্যাঁ, হ্যাঁ, বাট তারপরে খুব একটা পাড়াতে লোকজনের সাথে মেশা, ইন্টারাক্ট করা হ্যাঁ, অত আর কি হয়নি। হ্যাঁ, হ্যাঁ, রিসেন্টলি লাস্ট ধরো 2-3 বছর ধরে আমি পাড়াতে একটু বেরোই লোকজনের সাথে, মানে ইন্টেনশনালি, হ্যাঁ, হ্যাঁ, মানে লোকজনের সাথে কথা বলা, হ্যাঁ। তাদের সাথে একটু, মানে বয়স্ক লোকরা যারা আমার বাবার সঙ্গে হ্যাঁ। ছিল, হুম, বাবার বন্ধু বান্ধব হুম। তো নেই, বাট বাবার হুম। থেকে যারা জুনিয়র তারা ছিল, হুম, তাদের হুম, থেকে আমি শুনি আর কি হুম, গল্প। এখন যাই বেরোই, হুম, হুম, এখন আমি বুঝি এটা কতটা ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, হুম, মানে ইভেন দিস টাইম, মানে হুম, যেখানে লাইক কোনো কমিউনিটি বলে, মানে আমাদের ছোটবেলায় আমি তোকে বলছি, হুম। বাবা তো পার্টির কাজকর্ম করতো, লোকাল হুম। পার্টি অফিসে হুম। বসতো, হুম, মা চলে যেত স্কুলে। হুম, আমাদের জয়েন্ট ফ্যামিলির মতো ছিল, হুম। মানে প্রায় 13 জন বাড়িতে, মানে আমাদের শুধু ঘরে, প্লাস বাহ। আমাদের নিচে টেনেন্ট ছিল, মানে টেনেন্ট বলবো না, ওরা ফ্যামিলির মতোই ছিল। হ্যাঁ, তো মানে আমাদের কোনো বাধা ছিল না, মানে আমরা হ্যাঁ। কোথায় যে যেতাম, হ্যাঁ। পাড়ার মধ্যে হ্যাঁ, সবার বাড়িতে যেতাম, কোনোদিন একজনের বাড়িতে হ্যাঁ। লাঞ্চ করলাম, হ্যাঁ। তারপরে তাদের বাড়িতেই থেকে গেলাম। ফিরে আসছি তোমার মিউজিকে। তো গিটার কেন চুজ করলে? এটা একটা অদ্ভুত, মানে ওটা কি, মানে খুব একটা বিরাট একটা কি বলবো, মানে পপুলার ইনস্ট্রুমেন্ট, মানে না, খুব ফানি খুব নিজেকে পপুলার করা যায় গিটার বাজালে, এর জন্য নাকি? না, যেটা হলো, হ্যাঁ। মানে আমি ছোটবেলা ফুটবল খেলতাম। হুম। ফুটবল খেলতাম এরকমই, হুম, মানে তোমার, মানে আই স্টিল হ্যাভ দ্যাট, মানে হয় না, মানে হুম। এটা আমার প্রথম গিটারটা ধরে হয়নি, হুম, হুম, মানে প্রথম যখন আমি বলে শট মারি, হুম, মানে একটা মাঠে গিয়ে একটা হ্যাঁ। বল পেয়ে বন্ধুদের সাথে খেলতে গেছি, হ্যাঁ। প্রথম যে স্ট্রোক, মানে শটটা মারি, সেই সেন্সেশনটা আমার এখনো আছে আমার আচ্ছা, পায়ে, বাহ। মানে আই
দ্যাট ডে আই ডিসাইডেড লাইক ও আমার মনে হয় আমি এটা ন্যাচারালি পারি আর কি। এই শটটা এত জোরে শটটা গেল, হ্যান ত্যান একটু কার্ভও করলো লাস্টে গিয়ে। তো সেটা ছিল, সেটা স্টিল আই হ্যাভ। তো আমি তারপরে মানে 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 তোমার একদম ক্লাস 2, 3, 4 আমি রেগুলার আর কি খেলি পাড়াতে। যারা বাবা একটা জায়গায় ভর্তি করে দিল, ভর্তি না ঠিক মানে পাড়াতে সব সকালবেলা সব পাড়ার বড়রা মিলে খেলতো। তো সেইখানে আমাকে নিয়ে গেল, আমি ওদের সাথে যেতাম। মানে সবাই ধরো 25-30 ঊর্ধ্ব, আমার তখন ক্লাস 3 বা 2, আমি ওদের সাথে প্র্যাকটিস করতে যেতাম। সকালবেলা দৌড়াতাম, খেলা মানে প্রত্যেক মানে রেগুলার একটা রেজিম টাইপের সেটা আমি করতাম। দেন তোমার ক্লাস 5 এ যখন হায়ার সেকেন্ডারি স্কুল হলো, তোমার নাকতলা হাই স্কুল ছিল আমাদের। নাকতলা হাই স্কুলে ফুটবলটা একটা বিশাল ব্যাপার ছিল, মানে আমি সেই জন্য ভর্তি হই। মানে দেন আই রিয়েলাইজ লাইক সবাই মানে স্কুলের একটা ফুটবল টিম আছে, তার একটা টুর্নামেন্ট হয়। স্কুলটা সাই মানে তখনকার দিনে সাইয়ের অ্যাফিলিয়েটেড ছিল, এখনো আছে। তো একজন কোচ আসে শেখাতে, তো উইচ ইজ ফ্যাসিনেটিং। তো আমি বাড়িতে বললাম যে আমি ফুটবলটা খেলবো, মানে খেলার জন্য আমি এবার সিরিয়াসলি প্র্যাকটিস করবো। তো আই স্টার্টেড ফ্রম স্কুল। দেন স্কুলে দেখলাম যারা খেলছে তাদের অনেকে একটা প্রাইভেটলি একটা ক্লাবে প্র্যাকটিস করে। আচ্ছা। তো আমি ওদেরকে বললাম, মানে স্কুলে তো স্কুলের পরে হয় প্র্যাকটিসটা, রোজে হয় না, সপ্তাহে 3 দিন। এরা দেখছি আর সেখানে অপরচুনিটি অনেক বেশি, অনেক ডিফারেন্ট স্কুলের ছেলেমেয়েরা আসছে, তো তোমার আসছে, তারা প্র্যাকটিস করছে। তো আমি ওদেরকে বললাম যে, ওরা বললো ঠিক আছে চল। তো আমি তারপর ওদের সাথে প্র্যাকটিস করতে যেতাম একদম রেগুলারলি। তো দ্যাটস মিলন সমিতি ক্লাব বলে আমাদের ওখানে একটা ক্লাব আছে। তারা তখন তোমার জুনিয়র আইএফ এ নার্সারি বলে একটা টুর্নামেন্ট স্টার্ট করেছিল, ডিভিশন মানে আন্ডার 14, তারা সেটা খেলতো, অ্যাফিলিয়েটেড ছিল। তো আমি গেলাম সেখানে, মানে আর ওই চত্বরে, আমাদের চত্বরে যারা আর কি ভালো ভালো প্লেয়ার, তারা সবাই ওই ক্লাবে খেলছে। তো প্র্যাকটিস করতে শুরু করলাম, আর লাইক আর ফুল ফর্ম। তখন মানে আমি ক্লাস 6 থেকে আমি বলছি তোমাকে, আন্ডার হাই টুর্নামেন্ট হতো প্যান ওয়েস্ট বেঙ্গল, 4 ফুট 10 ইঞ্চি মাপে ফুটবল হতো। তো খেলার আগে মাপা হতো তাদের হাইট এতটা, বিভিন্ন ক্লাব থেকে নাম দেওয়া হতো। তো সেগুলো খেলতে শুরু করতাম আমি। প্রত্যেক স্যাটারডে এন্ড সানডে আমার খেলা থাকতো। সেগুলো আমি বলছি কোথায়, ধরো শালকিয়া, হাওড়া, তারপরে মধ্যমগ্রাম, তারপরে কখনো কখনো শিলিগুড়ি, বর্ধমান। এগুলোকে একা একা যেতে, একা ক্লাবের সাথে নাকি? ক্লাবের সাথে একজন আর কি থাকতেন কোচ, তাদের সাথে। আর তখন মানে খবরের কাগজে নাম আসছে, তোমার রোজই বিভিন্ন প্রাইজ নিয়ে আসছি বাড়িতে, মানে ফ্যাসিলিটি। ওই বয়সে সাংঘাতিক ছিল। তারপরে ঠিক করলাম যে এটাই খেলবো। তারপরে নার্সারি খেললাম, করতে করতে যখনই সিরিয়াসলি এবারে আর কি পরেরটাতে যাবো, ফ্রম নার্সারি টু আর কি ইউথ, লাইক সেটাতে যখন যাব, তখন পায়ে লাগলো আর কি চোট। আর তখন বুঝিনি আর কি, মানে প্র্যাকটিসে একদিন লাগলো চোট, পাটা ফুলে গেল। তারপরে ভাবলাম যে, কোচ বললো যে এটা কিন্তু দেখে তুই কিন্তু এক্ষুনি তোর মিনিমাম 1-2 মাস রেস্ট লাগবে। 1-2 মাস রেস্ট লাগবে। আর তখন খেলাটা ছাড়া মানে আমার মনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা যখন, মানে মাধ্যমিকটা তো আমাদের সময় প্রথম একটা বড় এক্সামিনেশন, মা স্কুল ছুটি নিচ্ছে, মানে বাবা সারা বিরাট বড় দেখাশোনা করে রাখছে, লোকে এসে খাবার দাবার পেন টেন দিয়ে যাচ্ছে, মানে এরকম ব্যাপার। সেই সময় মানে ইউজুয়ালি করতো আর কি লোকেরা আর কি, তোমার মাধ্যমিক পরীক্ষা ওই সময়টা ছুটি নিত। তো আমি কিন্তু প্র্যাকটিসে যেতাম। আমি জাস্ট পরীক্ষা দিয়ে এসে বা মাঝখানে দিনগুলো যখন আসতো, আমি প্র্যাকটিসে যেতাম। লোকে বলতো তুই এটা কি করছিস, কেন? বাড়ি থেকেও বলতো, বাট আমি বোঝাতে পারতাম না যে ওটা আমার রিলিফটা। এতদিন ধরে বাড়িতে পড়াশোনা করা বা পরীক্ষার যে স্ট্রেসটা, সেটা আমি মানে ফুটবল খেলাটা আর কি দরকার। তারপরে যে চোট লাগলো ক্লাস 10 এ, তারপরে ওই 1 মাস না 2 মাস রেস্ট নিতে বললো, আমি আর শুনিনি।
আমি 1 সপ্তাহ পরে দেখলাম পায়ে আর ব্যথা ট্যাথা নেই, ফোলাটাও কমে গেছে। আমি অন্য একটা মাঠে গেলাম, জানি কোচ বকবে, তো আমি স্কুল মাঠে গেলাম প্র্যাকটিস। সেখানে গিয়ে আবার লাগলো, যেহেতু ওটা সারেনি, কারণ লিগামেন্টার কার্টিলেজের চোট। তারপরে তোমার ডাক্তার দেখানো, হ্যান ত্যান। সেই ডাক্তার প্রথম তো 1-2 মাস ডাক্তার বুঝতেই পারেনি আর কি হয়েছে অ্যাকচুয়ালি পায়ে। তারপরে একজন ডাক্তার বললো যে এটা হয়েছে, এটার একটাই ওষুধ, মানে অপারেশন করতে হবে। আর তখন মানে ফ্যামিলি সেরকমও ছিল না যে মানে একটা অপারেশন করা। তো আই ডিসাইডেড লাইক লেটস সি হয়। আর তার থেকে আর কি খেলাটা আপাতত একটু বন্ধ রাখতেই হবে। তো সেটা আমি নিজে আর কি বন্ধ করে দিলাম, কারণ অপারেশন করে মানে আর তোমার এই চোটটা আমরা জানতাম, মানে এখন জানি আর কি এটা আর কি এটা সবারই হয়, এটা মোটামুটি লেভেলে। তো এটা অপারেট করে অনেক মানে ঠিক হয়, বাট এটা মানে পোস্ট অপারেশন ট্রিটমেন্টটাও খুব আর কি ইম্পর্টেন্ট এখানে। আচ্ছা, সেই ইনফ্রাস্ট্রাকচার বাড়িতে ছিল না আমি দেখাশোনা করে, তো লেট ইট গো আর কি। বাট একটা বড় ডিসিশন ছিল আমার জন্য, মানে এবারে মানে কারণ ওটাই সব ছিল। তারপরে ওই 11-12 একটু পড়াশোনা করলাম, তারপরে গ্রাজুয়েশনে ভর্তি হলাম কলেজে। বাট ওই ডিরেকশনটা ছিল না, জানতাম না। মানে দাদা যেটা পড়তো, আমার দাদা ছিল, দাদা যেটা পড়তো আমি সেটাই পড়তাম। দাদা যেই স্কুলে গেছে আমিও সেই স্কুলে গেছি, দাদা যে সেটাই কলেজে গেছে আমিও সেই কলেজে গেছি। সাবজেক্ট গুলো আলাদা ছিল, কারণ দাদার একটা সাবজেক্টে ন্যাক ছিল, আমার অন্য সাবজেক্টে। বাট ওরম ভাবেই হচ্ছে, করবো জানি না, কোনো ডিরেকশনই ছিল না, শুধু জানতাম যে এটা মানে করতে হবে, গ্রাজুয়েশনটা করতে হবে। তো সমস্যা হলো গ্রাজুয়েশন করতে গিয়ে তোমার কলেজে ফার্স্ট ডে সেকেন্ড ডে ফ্রেশার্স হলো, হ্যান ত্যান। সে দেখতাম কিছু ছেলে বাইরে বসে গিটার বাজি আর কি করছে, গান করছে। তো আর ছোটবেলা আমি গান শিখতাম, রবীন্দ্রসঙ্গীত শিখতাম। জেঠিমা ছিলেন, জেঠিমার একটা ইচ্ছে ছিল যে বাড়ির ছেলে হলেও তারা গান শিখবে, মানে আগে ছিল না, মানে তো জেঠিমা জোর করেই আমাকে আর দাদাকে আর কি নিয়ে গিয়ে তোমার গান শেখায়। মানে মানে আমি কিন্তু আমার মানে প্রচন্ড, মানে আমি তো কতক্ষণে মাঠে যাবো, তখন আর গান বসে একজন গান শেখাচ্ছে ওই ধৈর্যও ছিল না। তো বাট শিখেছি আর কি, মানে যেহেতু রবীন্দ্রসঙ্গীত একটা পরীক্ষা দেওয়া, হ্যাঁ অনেকটাই করেছো আর কি, সেগুলো ছিল। তো তারপরে ছেড়ে দিয়ে এতটা ইচ্ছে করে। বাট একটা কোথাও একটা মনে ছিল, মানে পাড়াতে দেখতাম যে ধরো পাড়াতে এখন অনুষ্ঠান হতো, রবীন্দ্র জয়ন্তী, হ্যান ত্যান, কিছু লোক গিটার বাজাতো, মাউথ অর্গান বাজাতো, একটা ইনস্ট্রুমেন্টের উপর ন্যাক ছিল। মানে আমার কোথাও মনে মনে ভাবতাম যে এটা কোনোদিন যদি সুযোগ পাই একটা ইনস্ট্রুমেন্ট শিখবো। তো এটা হলো। তারপরে এই কলেজে যখন দেখছি সবাই গিটার বাজিয়ে গান করছে, আর এই গানগুলো কোনোদিনও শুনি, মহিনের ঘোড়াগুলি গাইছে, তখন এই মানে আমাদের বাকি ওই ভূমির গান, রসবেঞ্চের গান, এগুলো গাইছে। তো আমি ফার্স্টে তো ভাবলাম এগুলো কি, ফার্স্টে শুনবো, এক বন্ধুর থেকে ক্যাসেট নিয়ে সেগুলো শুনবো। মানে তার আগে আমি গানের প্রতি একটা ন্যাক ছিল। মানে তখনকার দিনে কিশোর কুমার বলো, মোহাম্মদ রফির গান, মান্নাদের গান, বা আধুনিক বাংলা গান বলো, শ্যামল মিত্র, তার একটা বাড়িতে আমার কাকা শুনতেন, তো তার সাথে বসে শুনতাম। তো বাট মানে এরম ভাবে ভাবিনি আর কি। মানে তারপরে ক্যাসেট জোগাড় করা, সেটা একটা কাজ ছিল। এই সময় এই ক্যাসেটটা বেরোচ্ছে, সেগুলো শুনতাম। বাট এই গান তো কোনোদিনও শুনিনি তার আগে, মানে বিদেশি মিউজিকের সাথে কোনো রকম কোনো সম্পর্কই ছিল না। তারপরে এই যখন কলেজে এটা শুনলাম, তারপরে শুনতে শুরু করলাম। শুনতে শুরু করে দেখছি যেই গানগুলো আমি শুনি সেগুলো তো মানে এরকম না, মানে এই কথাগুলো তো বলে না। সেখান থেকে ডিলান শুনলাম, মানে বিটলস শুনলাম। তখন মনে হলো যে মানে, আর তার থেকেও ওই আর কি এই গিটার বাজি যে ওই অ্যাটমসফিয়ারটা তৈরি হচ্ছে না, দ্যাট ফ্যাসিনেটিং। মানে সবাই মিলে কলেজে একদিকে ক্লাস চলছে, কমিউনিটি, সবাই বসে গান করছি, এ আজকে ওই গান করছে, কেউ একজন চা খাওয়ালো, কেউ সে করলো, তো পার্টিসিপেট করতাম সেখানে। মানে
মানে এরকম না যে বাজাচ্ছি, তো সেইখান থেকে একটা ইচ্ছে জাগলো আর কি। মানে তার আগে তুমি মিউজিক কোনো ইয়ে ছিল না, তুমি গিটার বাজাওনি? না ধরোনি কোনো, তার সাথে ওই ছোটবেলা আর মানে প্রায় 17-18 বছর বয়স থেকে তুমি গিটারের দিকে একটা আকৃষ্ট হচ্ছ আর কি। আর এরকমও না যে পরিবারে, মানে আমাদের পরিবারে একটা মিউজিকের একটা চর্চা আছে, কেউ কোনোদিনও মানে কোনো সম্পর্কই নেই আচ্ছা মিউজিকের সাথে, হ্যাঁ, বা কোনো বেসিক আর্ট প্র্যাকটিসের সাথে খুব একটা কারোর কিছু ছিল না। হ্যাঁ, তো সেখান থেকে একটা মজার ব্যাপার হলো। ব্যাপারটা হলো যে আমরা 5 জন বন্ধু মিলে ঠিক করলাম আমরাও এরকম একটা গান বাজনার একটা ব্যান্ড করবো, কারণ এত ভাল লাগছে, কিন্তু আমরা মিউজিক্যালি আমরা পার্টিসিপেট করতে পারছি না। সবাই মিলে যখন গান করছি আমরা করছি, কিন্তু কেউ একটা বাজাবে কিছু করবে সেইগুলো হচ্ছে না। তো একটা বন্ধু মানে আমরা সবাই মিলে ঠিক করলাম আমরা একটা দল করব, যেখানে আমরা মানে ইনস্ট্রুমেন্টগুলো শিখবো, বাজাবো। সেই মিটিংয়ে আমার দিকে হাত এসে একজন বললো তুই গিটার বাজা, আচ্ছা তুই ড্রামস বাজা, তুই একজন বললো আমি বেস বাজাবো। ওই যে হাতটা এসে আমার দিকে পড়লো, তখন আমি ভাবতে শুরু করলাম যে আচ্ছা ইনস্ট্রুমেন্টটাও শেখা যায়, লেটস ট্রাই। ওই হাতটা যদি ওই দিন ড্রামস পড়তো তাহলে হয়তো ড্রামার হতে। খুব ইন্টারেস্টিং। সেইখান থেকে শেখা, মানে একটা বন্ধু ছিল কলেজেরই যে বাজাতো, তাকে তার একটা পুরনো ছিল গিটার, সে বললো আমি 600 টাকা এটা বিক্রি করবো। তো আমি 600 টাকা দিয়ে ফার্স্ট গিটারটা কিনলাম। আর গিটারটার অ্যাকশনটা, মানে অ্যাকশন মানে কি বলতো, ওই ফ্রেটবোর্ড থেকে স্ট্রিং এর যে ডিস্টেন্সটা, ওটা একটা কমফোর্টেবল থাকতে হয়, না হলে বাজাতে অসুবিধা হয়। ওটা মানে এতই খারাপ অবস্থা, তখন তো জানি না অ্যাকশন কি বলে, ওইটার অ্যাকশনটা এইখানে মানে এতটা উঁচুতে, আমি তো বুঝিনি, কিনে নিচ্ছি। তারপরে বাজাতে গিয়ে দেখছি যে কিছুই বাজছে না, কিছুই মানে একটা নোটও ধরে বাজাতে পারছি না, আওয়াজ আসছে না। তারপরে সেটাকে ঠিকও করিনি, ওইটা নিয়েই বাজাতাম, ওইটা নিয়েই গুতোতে। তারপরে মানে শিখলে কোথা থেকে? এই যে শেখারটাও খুব ইন্টারেস্টিং। ফার্স্টে যেহেতু গাইড করার কেউ নেই, যে কি করা যায়, কার কাছে যাব, কার সাথে কথা বলবো, সেরকম ছিল না। তো ফার্স্টে যেটা হলো যে পাড়াতেই একজনকে বললাম যে একটু মাউতার গান বাজাতো, তার কাছে একটা ছিল গিটার বাড়ি। আমি তুমি জানো বাজাতে? বলো একটু বাজাই, মানে আমাকে শেখাও। সে বললো না আমার তো ওরকম হবে না, মানে ওরকম ভাবে জানি না শেখানো। তাহলে বলো কি করা যায়। সে আমাকে বললো একজন এখানে আছে বাড়ির পাশেই, সেইখানে তুই যা। তো তার কাছে গেলাম, এবারে সেটা খুব কনভিন্সিং ছিল না। সে কি এক্সারসাইজ দিত, মানে আমি একটা ক্লাস করেই মনে হলো যে না কানেক্ট হচ্ছে না। বাট সেখান থেকে তোমার এই যে EAD GBE এগুলো মানে এই অবধি আসা, গ্রামার অবধি আসা কিভাবে? না সেটা তো পরে আরো। আচ্ছা, তারপরে মানে প্রথমে তো আইডিয়াই নেই কি যন্ত্র কি, আমাকে বাজাতে হবে একটু। তো সেই নিয়ে ঘাটাঘাটি করছি। কলেজে একটা ছেলে ছিল, সে একজনের কাছে শিখতো গড়িয়াহাট, তার নাম ছিল টুটুল গাঙ্গুলি বলে। আচ্ছা, সে বললে এ খুব ভালো, তুই যা। তো তার কাছে গেলাম। তো তিনি মানে খুব যত্ন করে শেখাতেন, মানে আমার ইভেন নোটেশন শেখা একদম তার কাছে খুব ভালো। মানে এত সুন্দর একটা খাতা থাকতো না, মানে খাতা থাকতো, সেই খাতায় আমাদের আর কি লেখার অধিকার ছিল না কিছু। উনি 4টে পেন নিয়ে বসতেন, তাতে বিভিন্ন রং দিয়ে কালার করে এত সুন্দর, মানে খাতাটাই একটা আর্টের মতো ছিল আর কি। তো খুব যত্ন নিয়ে শেখাতো। কিন্তু সমস্যা ছিল সেইখানে যে মানে আমি যে গান তখন শুনছি সেই গানের কিছু পাচ্ছি না। উনি তখন পুরোনো বলিউডের গান কিছু দিচ্ছেন বাজাতে, নোটেশন পড়াতে শেখাচ্ছে, তো সেইটা পাচ্ছি না। আমি তখন বিটলস শুনছি, তোমার আরো রক ব্যান্ড মানে হেনরিক্স শুনছি, এইটা কিভাবে হবে, মানে এইটার সাথে কোনো সম্পর্ক নেই এটা। তারপরে তোমার ভবানীপুরে একজন ছিল ডাব্বুদা বলে বলতাম, তাদের একটা ব্যান্ড ছিল, মানে তার সাথে অনেক কথাবার্তা বলতাম। তাকে একদিন বললাম তুমি শেখাও আমার। সে বললো ঠিক আছে। তার কাছে তারপরে মানে 6 মাস মতো এই স্যারের কাছে শিখলাম, টুটুল স্যারের কাছে। তারপরে ওর কাছে গিয়ে
মানে ওখানে গিয়ে বাজাতাম প্রচন্ড, তারপরে হ্যাঁ। বেসিক কর্ডস কি হয় হ্যান ত্যান, মানে অনেক রকম কর্ডস হয়, হুম, সেটা আরো বছর খানেক করলাম। এটা হুম। আমি বলছি 2003 তখন ধরো, হুম, না 2000 সম্ভব। হুম। তারপরে মনে হলো অনেকটা শিখে গেছি, হ্যাঁ, এইবারে কিছু একটা করা যায়, মানে হ্যাঁ। অনেক কিছু জানি, হ্যাঁ, এইবারে হয়তো আমি বাজাতে পারবো, অনেকে হয়তো আমাকে হ্যাঁ। ডাকবে, হ্যাঁ হ্যাঁ, এটা আর কি হ্যাঁ। ভাবতে শুরু করলাম। হ্যাঁ, তাও দেখলাম কিছুই হচ্ছে না, মানে আর ওই বন্ধুদের সাথে যেটা করা ছিল তারা তো ততদিনে তোমার কলেজ পাস করে অলরেডি নিজেদের কাজকর্মে ঢুকে গেছে, মানে হ্যাঁ। আমি ছাড়িনি আর কি। হ্যাঁ। তারপরে তো অনেক, তারও বছর খানেক ধরে মানে আমি সেই ব্যান্ডটা আর হয়নি। না না না, সেটা কেউই কিছু করে না, বাট দ্যাট ইনিশিয়েটিভ লাইক আমার জন্য অনেকটা হ্যাঁ, কাজ করে আর কি, মানে আমার জন্য, মানে আমি টুক ইট ভেরি সিরিয়াসলি, Right, আর কেউ right. সিরিয়াসলি নেয় না। হ্যাঁ, তো বাট আমি বলবো তখনকার দিন মানে এই বন্ধুদের, মানে আমার ভেরি লাকি ইন দ্যাট, হ্যাঁ। লাইক আই গট লাইক বেস্ট অফ দ্য পেরেন্টস, লাইক বেস্ট অফ দ্য ফ্রেন্ডস, লাইক বেস্ট পার্টনার স্টিল, লাইক যে প্রচন্ড সাপোর্ট করে আমাকে। তো এই দিক থেকে অনেক লাকি তুই এইটাকে চালিয়ে যাওয়ার জন্য। তো সেইখান থেকে তুমি শিখে গিটারটা শিখলে, এবার এখান থেকে প্রফেশনাল যে ওটাকে প্রফেশনালি নেবে হ্যাঁ, সেই তারপরে আরো সাহসটা আছে, হলো কি করে? তারপরে আছে, হ্যাঁ, সেটা বলছি। হ্যাঁ, তারপর যখন ওই বুঝে গেলাম যে হ্যাঁ, না, তার আগে একটা কথা বলি, হ্যাঁ। বন্ধুদের সাথে যখন, মানে বন্ধুদের, মানে তারা কেউ সিরিয়াসলি নেয়নি, হ্যাঁ, বাট আমাদের তখন যেটা ছিল হ্যাঁ, পয়সা ছিল না, মানে আর হ্যাঁ। বাড়ি থেকেও সেইটা, মানে যেটা বললাম, মানে হ্যাঁ, মানে ইনস্ট্রুমেন্ট কিনে দেবে একটা 5,000 টাকা দিয়ে, তখন একটা ইলেকট্রিক গিটার লাগবে, হ্যাঁ, হ্যাঁ। সেই বলার সাহসটাও ছিল না। হুম, বন্ধুরা টাকা তুলে পয়সা দিত, বাপরে। মানে সাংঘাতিক আর কি। তো খুবই সেটা powerful। এবারে তো তারপরে তো যখন বুঝলাম যে এবারে কিছু একটা হবে, হুম। লোকে ডাকবে বাজাতে, কেউ ডাকছে না, কিছু হ্যাঁ। হচ্ছে না, তখন ডিসাইড করলাম এবারে একটু শিখতে হবে ভালো করে, হ্যাঁ, মানে এবারে মানে আরো ভালো করে কিভাবে শেখা যায়। হুম, তখন এবার ডিসাইড করছি কোথায় যাব, অনেকে হুম। বলছে মানে অমিতদার কথা, অনেকে আরো, তো অমিতদার কথাটা ভেবে দেখলাম আমি, হুম। অমিতদা থাকতো তখন শিয়ালদার কাছে, জোড়া গির্জার কাছে, হুম। ওইখানে গিয়ে পয়সা ছিল না যে অতদূর গিয়ে হুম। মানে তোমার শিখ, মানে যাতায়াতেই যখন 20 টাকা খরচা হবে, সেই টাকাটা আমরা সপ্তাহে হুম, মানে হাতে থাকতাম। একটা সাইকেল ছিল, হুম। ওই সাইকেলের ওরিয়েন্টেড যেখানে যেখানে যাওয়া যায় সেইখানে যেতে পারবে। আর মেট্রো না, মেট্রো লাইনও না, মেট্রোটাও তাও সস্তা ছিল, হ্যাঁ, মেট্রো ওটা অন্য দিকে। হ্যাঁ, আর তারপরে একটা, মানে তোমার দূরদর্শনে একটা শো এলো, হুম, তোমার ছড়া সময়ের গান, হুম। অম্লান দত্ত বলে একজন ডিরেক্ট করেছে। হুম, তখন কলকাতার এই মিউজিক সিনটা নেই, হুম, সেটা হোস্ট করেছিল অমিতদা। তার আগে অমিতদাকে আমি কখনো দেখিনি, হুম। সেই দেখলাম প্রথম। আমি বললাম যে এই লোকটার কাছে 4টে এপিসোড ছিল, আমি এই লোকটার কাছে যেতেই হবে, হুম। হয় না একটা, মানে হ্যাঁ, ফার্স্ট সি অ্যান্ড দ্য হ্যাঁ, থিং মানে- হি ইজ টকিং, যে এটা তো কোনোদিনও ভেবেই দেখিনি, হুম, মানে আমি তো ভাবছি এতক্ষণ অনেক কিছু হয়ে গেছে, হ্যাঁ। এই চিন্তা তো মাথায় আসে। হ্যাঁ, তো তখন আমি ডিসাইড করলাম এনার কাছে শিখতে যাব, হ্যাঁ, কিন্তু লোক পাবো কোথায়, কাউকে চিনি না হ্যাঁ, যে আর কি হ্যাঁ। জানে কোথায় কি হ্যাঁ। হচ্ছে কি। তখন আমার এক বন্ধু বললো না, আমি ওনার কাছে শিখি, উনি এখন আর শিয়ালদাতে থাকেন না, উনি হাজরাতে এসে গেছেন, আমি এই তো মেট্রো লাইনের পাশে, হ্যাঁ। অসুবিধা নেই। তো আমি বললাম আমাকে একটু প্লিজ বল একটু, হ্যাঁ। আর তখন তো এরকম না যে ফোন করে বলছি যে ক্লাসে হ্যাঁ। যাবো, হ্যাঁ ত্যান হ্যাঁ। ছিল। তো ওকে বললাম যে তুই আমায় নিয়ে চ। হুম। এবারে একবার পুজোয় কিছু টাকা হাতে পেয়েছিলাম, মানে হুম। তোমার অনেকে দেয় না, সেই হুম। টাকা নিয়ে দুজন 3 মাস ক্লাস করে আমাদের হুম। কাছে, হুম। তারপরে নিজেই করবো, বাট লেট স্টার্ট। আর হুম, সেই অমিতদের কাছে যে গেলাম, হুম, দ্যাট লাইক চেঞ্জ এভরিথিং। তখন গিয়ে বললাম কিচ্ছু জানি না, হুম, আরো কত খাটতে হবে। হুম, লাইক হি ইন্ট্রোডিউস মি টু লাইক শুধু আমাকে না, অনেক হুম, লাইক মেন শেখাটা ওখান থেকে শুরু হলো। হুম, হুম। দ্যাটস রিয়েলি লাইক, তারপরে ওই 3 মাসের জন্য গেছিলাম, তারপরে 15 বছর টানা আচ্ছা, ক্লাস, 15 বছর 15 শিখেছো? বছর টানা, মানে এর মধ্যে- এখনো শিখি, মানে ওদের কাছে এখনো লাইক আচ্ছা, মানে
এইটাও মানে লাইক ভেরি লাকি টু হ্যাভ মানে মানে অমিতদার মতো একজন টিচার হ্যাঁ কলকাতায় থাকা হুম। বা আমার পাওয়া, দ্যাটস লাইক পরবর্তীকালে অমিত তো একটা মনে হয় লেজেন্ড, যে- মানে অমিত হ্যাঁ, দত্ত। মানে এটা- আর এভরিথিং মানে আমি যা শিখেছি যা হ্যাঁ। করেছি, ইভেন যে আজকে এটা করে খাইও বা সেইটাও লাইক ফর হিম, দ্যাটস নো ডাউট। তো ওনার কাছে যখন তুমি গেলে তো ওনার কি মানে অ্যাপ্রোচেবল পারসন? হ্যাঁ মানে প্রচন্ড প্রচন্ড হ্যাঁ। অ্যাপ্রোচেবল পারসন, মানে দেখে মনে হয় খুবই স্ট্রিক্ট একটা হ্যাঁ লোক। হ্যাঁ, মানে But- আমরা যারা চিনি না আমরা তো মানে একটা স্ক্রিনের মাধ্যমে ওনাকে দেখেছি এবং হ্যাঁ, উনি but একটা লেজেন্ড। প্রচন্ড মানে আড্ডা মারতে ভালোবাসে। মানে আমাদের ক্লাসে যেটা হতো না, হ্যাঁ মানে লেসন হতো হ্যান ত্যান, তারপরে একটা আড্ডা সেশন হতো, হ্যাঁ মানে গল্প হতো সে আগেকার দিনের মিউজিক হ্যাঁ। সিন কিরম ছিল, হ্যাঁ। তাতে হাসি ঠাট্টা গড়িয়ে পড়ে যাচ্ছি আমরা এরকম টাইপের, বাহ। একদম মানে 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 ওইটা আমি আগে কোনো খুবই আন্তরিক একটা মানে হ্যাঁ মানে 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 এরকম গুরু শিষ্য সম্পর্কটা যে এত টিচার স্টুডেন্টের একটা হ্যাঁ, সম্পর্ক হ্যাঁ। এরকম হয়, হুম, মানে সেটা আমার কোনো ধারণাই ছিল না। আগে আমার ধারণা ছিল টিচার মানে একজন স্ট্রিক্ট লোক, হুম, যে এটা বলবে একটা সেটা distance করতেই এর হবে। উপরে। হ্যাঁ, তো সেইটা লাইক বাহ। দ্যাট অ্যাকচুয়ালি মানে প্রচন্ড মানে ওটার ইম্প্যাক্টটা মানে আমি এখনো বুঝি আর কি, আর আমি লাইক এভার গ্রেটফুল আর কি। এখনো ওই মনে হয় decision-টা কিছু যে শেখার বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, কিছুই হয়নি। সারা পৃথিবীতে তুমি এত বাজাচ্ছ, এত লোকের কে দেখছো, এক্সপোজড হচ্ছ। হ্যাঁ না না, সেইটা তো আছে, সেইটার কোনো শেষ নেই। কি বলবো? মানে আর মানে শেখার মানে এই মানে আমি যেটা বিলিভ করি সেটা হলো হুম। কি বলবো, যে কোনো আর্ট ইজ নট এ স্কিল, হুম, ওটা Nice word. একটা কন্টিনিউয়াস একটা রিফাইন্ড প্রসেস, হুম, যেটা তোমাকে রিপিটেশনের মাধ্যমে অ্যাচিভ করতে হয়। আর ইটস লাইক তুমি মানে আজকে এইখানে আছো, হুম, কালকে হয়তো এইখানে গেলে আর আর আরেকটু এগোলে, মানে এই প্রসেসটা তোমার চলতেই হবে, ওটা মানে ওইটা থামে না। এটা সবার ডিসকভারি, জন্য। কন্টিনিউয়াস ডিসকভারি। একদম একদম। তো তোমার কি মনে হয় যে মানে অ্যাজ অ্যান আর্টিস্ট শুড বি লাইক আ ব্লটিং পেপার? মানে কিছু ক্ষেত্রে হ্যাঁ, অবভিয়াসলি মানে সব জায়গা থেকে তোমার মানে আগে সেগুলো বুঝতাম না। আগে মানে গিটার বাজাচ্ছি মানে একটা গান শুনতাম, যখন এই গানে হুম। যদি গিটার না থাকে শুনতাম না, মানে আচ্ছা। কোনো আইডিয়াই ছিল না হ্যাঁ। কি হচ্ছে মানে হয়। বাট যে কোনো আর্টেই একদম হ্যাঁ। মানে ইন্সপিরেশনটা আসে একদম গ্রাউন্ড থেকে। তো সেইখান থেকে তোমার আশেপাশে যা হচ্ছে সব কিছুই তোমাকে আর কি অ্যাফেক্ট করে somehow। হুম, তো সেইখান থেকে ইন্সপিরেশনটা পাওয়ার মানে শেখাটাও তাই, হুম, মানে ইজ নট অলওয়েজ মানে কি বলতো, এই যে আমরা যেটাকে আর কি তথাকথিত শিক্ষা বলে বলি, হুম, যে তোমার মানে মিউজিকের ক্ষেত্রে যদি বলি আমরা হুম। এই তোমার হারমোনি শিখছি, মেলোডি শিখছি, হুম, বা হাতে কলমে শেখাটা ইজ লাইক ভেরি 10%। হুম, বাট এই যে মানে এই এক্সপিরিয়েন্সগুলো থেকে, এই ইমোশনগুলো থেকে যে তুমি যে ইন্সপিরেশন ড্র করছো, হুম, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সেটা অবভিয়াসলি সবার জন্য সেটা আস্তে আস্তে বোঝা যায়, সেটা সবার ক্ষেত্রে। আই থিঙ্ক হুম। তোমার ক্ষেত্রে মানে এরকম মানে না যে যে কোনো মানে মানে আমি মনে করি এটার সাথে একটা ফিলোসফি জড়িয়ে আছে একটা, যে ফর মি লাইক ফিলোসফি ক্লাস বা ফিলোসফি স্টাডিটা হুম, যদি মিউজিক মানে আমরা তো ভাবি হোয়াট ফিলোসফি ইজ লাইক, হুম, সায়েন্স হুম, ইজ পোয়েট্রি, হুম, লিটারেচার, হোয়াটএভার, হুম, বাট মিউজিক ইজ ভেরি এসেনশিয়াল পার্ট। হুম, হুম, মানে ওটা যদি তুমি মানে ইফ ফিলোসফি গোজ হ্যান্ড ইন স্কুল উইথ হুম। মিউজিক, হুম, with other all of like with science, then like understanding টা আরো broad হয়ে যায়। that actually helps us like to, হুম, it's very philosophical aspect টা তো বিশাল। মানে আলটিমেটলি সব কি বলতো, সব গিয়ে এক হয়ে যায়। হুম, মানে তুমি আজকে মানে আমি কালকে একটা বই পড়ছিলাম, there is a Palestinian writer হ্যাঁ, মাহমুদ দারবিশ বলে, হ্যাঁ, কবিতা আচ্ছা, পোয়েট্রি লেখেন, অ্যামেজিং। মানে হ্যাঁ। সেই ইন্সপিরেশন গুলো মানে সেগুলো তো তোমার যে ফর্মটা সেটা থেকে বেরোতে হবে। হ্যাঁ। সেটা আনলেস লাইক তোমার নিজেকে ভাঙতে হবে না, মানে একদম, কোথাও একদম। গিয়ে, নাহলে
কোনো কিছুই ক্রিয়েট করা যায় না, বা কোনো মানে ক্রিয়েশন যে শুধু আর্ট সেটা তো না, মানে এনিথিং দ্যাট ইউ আর ডুইং, সে একটা তুমি গাড়ি বানাচ্ছ কি তুমি একটা কাউকে অ্যাডভাইস করছো, সবকিছুর মূলে একটা ক্রিয়েটিভিটি আছে। আর ওই কি বলতো একটা মরাল রেসপন্সিবিলিটিও থাকে। মানে তোমার তুমি যেটা আর কি করছো, মানে এগুলো মানে কোনো আইডিয়া ছিল না, মানে সেটা মানে অনেস্টলি করছো কিনা, বা সেটা থেকে তোমার মানে সোশ্যাল চেঞ্জটা আমি অনেক বড় কথা হয়ে যাবে, বাট তোমার ভেতরে কি কোনো চেঞ্জ হচ্ছে, মানে কি হয়, মানে এইগুলো তো ইটস কাইন্ড অফ আ ডিপ লাভ। মানে আমি মিউজিকটা আজকে করছি, মানে একটা টাইমে গিয়ে এটা ডেভেলপ করেছে, ইটস লাইক ইউ নো আই কান্ট লিভ উইদাউট দিস, ইটস আ ডিপ লাভ। তো লাভ যেখানে অ্যাসোসিয়েটেড, মানে তো ট্রান্সফর্ম করে তোমাকে, মানে যখন ওটা ডিপ লাভের কথা যখন বলছি, দেয়ার হ্যাজ টু বি আ ডেথ, লাভের সাথে আর কি অ্যাসোসিয়েটেড থাকে, ডেথ অফ ইয়োর ইগো, ডেথ অফ ইয়োর লাইক নার্সিসিস্টিক সেলফ। তো সেইগুলো হতেই হবে, নাহলে ওই ট্রান্সফরমেশনটা হয়। তো সেইটা মানে আমি মিউজিকের থ্রু থেকে পেয়েছি, মানে যেটা থেকে সেটা পায়, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। মানে সেই কম্প্যাশনেট লাইক ইউ নো লাভটা থাকতে হবে কোথাও গিয়ে, মানে এটা আনকন্ডিশনাল, মানে কিছুর বিনিময়ে কিছু পাওয়ার জন্য তুমি করছো, সেটা থেকে যখন তুমি কিছু করো সেটার আউটপুটটা বা আউটকামটা একটু অন্যরকম হয়, রাইট? বাট যখন তুমি কিছু করো মানে নিজের জন্য, বা এটা তুমি করতে চাও উইদাউট এনি রিজন, তখন তুমি ভাবো না যে ভুল করছি ঠিক করছি, শুধু ভাবো যে এটা করছি। হ্যাঁ, রাইট। তো সেই আউটলুকটাই ছিল, মানে আমরা যখন মিউজিক করতে শুরু করেছি, তো এবার তোমার যখন গিয়ে ডিসাইড করলাম, মানে আর মানে আগে যখন মিউজিকটা মানে শুরুতে যখন করেছিলাম, তখন ভেবেছিলাম একটা চাকরি থাকবে বা কিছু একটা সিকিউরিটি করে কিছু থাকবে, দিস উইল বি লাইক ইউ নো জাস্ট বিকজ আই লাইক ইট, মানে প্যাশনটাকে পরে ওটা এতটাই চলে গেল, মানে আই ওয়াজ ইনটু ইট। তুমি ভালো, ইউ আর গুড অলসো, কারণ এই একটা প্রফেশন যেখানে ইফ ইউ আর নট গুড, তুমি মানে স্বীকৃতি ছেড়ে দাও, তুমি একটা নিজের সার্ভাইভালও মানে পারবে না, মানে তো সেখানে ডেফিনেটলি তুমি তো একটা কোথাও একটা লেভেলে নিজেকে তৈরি করেছিলে। হ্যাঁ, মানে আমি সেরকম ভাবেও ভাবিনি, আমি ভাবছিলাম যে আমি একটা জিনিসের প্রতি এত সময় দিচ্ছি, দেন লাইক অমিতদার কাছে শেখার পর লাইক ইউ নো দেন আই আন্ডারস্টুড লাইক ইউ নো হোয়াট টু ডু, লাইক ইউ নো মিউজিক শোনা শুরু হলো, দেন লাইক আই এম টোটালি ইনটু ইট। মানে আমি আর সারাদিন আর কিছু ভাবতেই পারছি। আর ছোটবেলা থেকে আমি একটু এরকম ছিলাম আর কি, মানে আমি দুখানা জিনিস একসাথে করতেই পারি না। মানে যখনই আমি যেটা তোমায় বললাম, মানে মাধ্যমিক দিচ্ছি পরীক্ষা, কিন্তু মাথাটা রয়েছে আর কি আজ বিকেলে প্র্যাকটিসে যাবো, হ্যান ত্যান, এই প্র্যাকটিসটা আমার উইক আছে, এটা করতে হবে, আই মাইট শুট ফর লাইক ফার্স্ট হাফ অ্যান আওয়ার, মানে এইসব ভাবতাম। মানে আমি যখনই এবারে মিউজিক করতে গিয়ে নেক্সট লাইক ইউ নো আমি যখন গ্রাজুয়েশন পরীক্ষা দিতে বসেছি, দেন আই রিয়েলাইজ এটা কি হচ্ছে, মানে আমি লিখবো যে সেই সব মাথায়ও আসছে না, আমার মাথায় আসছে লাইক ইউ নো এই হারমোনি, এই করতে হবে, সেই করতে হবে, ইটস ক্রেজি। বাট কোনো মতে আর কি সেটাকে উতরে দিয়ে দেন একটা টাইমে আমার ডিসাইড করতেই হলো, কারণ আমার লাইক ওই কন্ট্রাডিক্টটা নিয়ে আমি মানে খুব ডিফিকাল্ট। আমি সারাদিন প্র্যাকটিস করছি, দেন আমার একটা পড়াশোনা করতে হচ্ছে, মানে লাইক ইউ নো ফর লাইক স্টাডি, লাইক ইউ নো মানে হায়ার এডুকেশনটা হ্যান্ডেল দিচ্ছি। আমি ভাবছি যে আমি যদি এই সময়টা এইখানে না দিয়ে এইখানেই দিই, তাহলে অনেক বেটার হবে আমার। এক্স্যাক্টলি। বাট এই যে ডিসিশনটা, এটা তো সোজা ডিসিশন না, এটা নিলে কি করে? মানে সেটাই আমি তখন ভাবিনি, যেটা তুমি বলছো, এখান থেকে কোনো আউটকাম ছিল না, যে মানে মনের কথা শুনেছো, হ্যাঁ এইটা করে আমার কেরিয়ার হবে, এইটা করে আমি পয়সা রোজগার করবো, বা এইটা করে এটা হতে পারে, সেই কোনো ধারণাই ছিল না। আমার পুরো ব্যাপারটাই ছিল মানে ইনস্টিংটিভলি, মানে এইটা আমাকে করতে হবে, মানে এইটা ছাড়া আমি পারছি না, মানে জাস্ট দ্যাট, রাইট। আর কোনো জীবনে কখনো অ্যাংজাইটি হয়েছে, মানে এই করতে গিয়ে ধরো
মানে তুমি তো শুরু করলে, কিন্তু অনেক সময় হয় না যে একটু সময় লাগে কোনো কিছু দাঁড় করাতে, পেশেন্স লাগে। আর মানে আমি যেটা দেখেছি আর্ট বা আর্ট প্র্যাকটিস যারা করেন, খুব ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে পেশেন্স। কারণ কতক্ষণে কত সময় লাগবে নিজেকে এস্টাবলিশ করতে কেউ বলতে পারে না। তো সেই সময় যখন হয়তো তুমি এস্টাবলিশ করছো, হচ্ছে না, এবং তুমি তোমার বন্ধুদের দেখছো তারা অনেক কিছু করে ফেলেছে হয়তো সেই সময়, কখনো সেটা নিয়ে খারাপ লেগেছে বা অ্যাংজাইটি হয়েছে? সেটা হয়নি, কারণ লাইক আমি যেটা বললাম, কারণ আই হ্যাভ লাইক a very good set of friends, best of the friends. দেন পরবর্তীকালে যখন আমার বিয়ে হয়েছে, লাইক রিলেশনশিপ, দেন বিয়ে হয়েছে, তো সেইখানেও তারা এতটাই সাপোর্ট করেছে আর কি, তোমার কোনোদিনও সেটা আর কি আমি বুঝতে পারিনি যে মানে আমি কিছু মানে এটা দিয়ে আমার হচ্ছে না, মানে এখনো হবে কি হচ্ছে না, ওই ব্যাপারটা ছিল না। বাট তার আগেও আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, যেহেতু আমি স্পোর্টসে ছিলাম না, মানে এতদিনের একটা খেলার একটা এক্সপিরিয়েন্স ছিল, তো স্পোর্টসের একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি বলতো, মানে আমার জন্য ছিল, যেহেতু এত খেলতাম, আগের ম্যাচটা হেরেছি, দেন নেক্সট ম্যাচটা প্রিপেয়ার করতে হচ্ছে, মানে শনিবারের সকালের ম্যাচটাতে হেরে গেছি, বিকেলের ম্যাচটা আবার অন্য একটা জায়গায়, তো আই হ্যাভ টু মানে, আর তখন 5-6 পড়ি, তখন হেরে যাওয়াটা অতটা মেনে নিতে পারতাম না। ভালো খেললাম, মানে একজন আমাকে ব্লেম করছে, আমি তাকে ব্লেম করছি, তুই পারলি না বলটা ধরতে তাই হেরে গেলাম, বা আমাকে বললো তুই মিস করলি, বা এইগুলো হচ্ছে। তো বাট সেইটা ভুলে গিয়ে আবার একসাথে বসে আবার নেক্সট ম্যাচটা জেতার জন্য যে নামছি, এই স্পিরিটটা লাইক ইউ নো আনকনসিয়াসলি ঢুকে গেছে। এটা স্পোর্টস দেয় না, তো ফাইট, মানে একটা ফাইট, মানে সেটা আমি মানে ওটা খুব কনসিয়াসলি কেউ এসে বলেছে সেটা, বাট ওইটা ছিল যে আই নিউ যে হোয়াট টু ডু, মানে আমার আজকে হচ্ছে না, আই নিউ যে লাইক আমি যদি নেক্সট 10 দিনে এই সেম জিনিসটা প্র্যাকটিস করি, আই গেট লাইক ইউ নো অল আই হ্যাভ টু ডু, আই হ্যাভ টু স্পেন্ড মোর টাইম। তো সেইটা জানতাম আর ছোটবেলা থেকে, যেহেতু খেলার হিসেবে ছিল। রাইট। তো একটু প্রসঙ্গটা চেঞ্জ করছি, একটু ডিফারেন্ট টপিকে। এখানে আমাদের শোতে আমি একটা জিনিস নিয়ে না একটু সবার সাথে, সব যারাই আসেন গেস্ট, কথা বলার চেষ্টা করি, হচ্ছে মেন্টাল হেলথ। কারণ আমরা সবসময় আমাদের দেশে আজও মানে ফিজিক্যাল হেলথ নিয়ে আমরা কথা বলি, কিন্তু মেন্টাল হেলথ নিয়ে আমরা এখনো, মানে আমি শিক্ষিত সমাজেও বলছি, একটা ট্যাবুর মতো কাজ করে। তো প্রশ্ন যেটা আমার তোমার কাছে আছে, যে তুমি যে মানে যে তোমার একটা স্ট্যামারিং প্রবলেম আছে, এই নিয়ে কখনো কোনোভাবে মানে তোমার কোনো মানে মেন্টাল হেলথ কোনো কিছু হয়েছে, ডিপ্রেশন বা কিছু, বা অন্য কোনো কারণেও কোনো ফেস করেছো কিছু, যেটা তুমি হয়তো বুঝতে পারোনি, বা সেটা মেন্টাল হেলথ, বা পরে গিয়ে বুঝতে পেরেছো এটা একটা, মানে এটা নিয়ে আমার একটু কাজ করা, আমি কারোর সাথে কথা বললে ভালো হতো, কনসালটেশন নিলে ভালো হতো, বা সেটাকে আমি বেটার হ্যান্ডেল করতে পারতাম? এটা আমার জন্য যেটা হয়েছে, মানে আমি খুব কম বয়স থেকেই আর কি শেখাই, মানে মিউজিকটা জবে থেকে আমি শিখতে শুরু করেছি, আমি 1-2 বছরের মধ্যে শেখাতে শুরু করেছি। তার আগেও আমি পড়াতাম আর কি, মানে নিজের হাত খরচা চালানোর জন্য টিউশন। সেইখানে আমি এটা বুঝি যে মেন্টাল হেলথ ইস্যুটা, মানে কার কিভাবে ট্রিগার হচ্ছে কখন। যেহেতু ছোটবেলা থেকে স্ট্যামারিং এর জন্য আই ইউজড টু লিসেন আ লট, মানে কথা বলতাম না, তো কথা কম বলতাম, ভাবতাম যে আবার একটা কথা বলতে যাব, এটা আর কি টাইম লাগবে বেশি, লোকে একটু মানে আমি নিজে এমবারেসের থেকে লোকে এমবারেস হয়ে যায়, এই সময়টা কি বলবো, হাসবো নাকি হ্যান ত্যান, তো সেটা করতে গিয়ে সেটা হয়তো ছোটবেলা হতো একটু, বাট খুব কম বয়সেই আমি এটা বুঝেছিলাম যে লাইক দিস কান বি লাইক, মানে এইটার জন্য আমি থেমে থাকবো না, হোয়াট এভার ইট ইজ। তো মানে আমি খুব মজা করতাম, মানে আমার স্ট্যামারিংটা নিয়ে, মানে আমি এতটা হাসতাম নিজের স্ট্যামারিং নিয়ে, যে তারপরে যে লোকে আমাকে মানে একটা এম্বারেস হিসেবে দেখবে, তার আগে আমি তাদেরকে বলতাম যে লাইক দিস ইজ ভেরি এম্বারেসিং ফর মি, লাইক আর আমার এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, এন্ড আই স্মাইল, মানে আমার এমন ঘটনা ঘটেছে লাইক কথা বলতে গিয়ে
and I feel really weird. মানে আমি ভাবতাম যে আমি এটা করলাম, মানে এটা বলতে গিয়ে, মানে আমি তোমার একটা ছোট ইনসিডেন্ট, ইটস ভেরি ফানি। তো যখন কলেজ পাস করলাম তখন I was like, you know, trying to get a job and মিউজিকটা করবো। সেইখানে একটা কনসালটেন্সিতে গেছি, যেখানে আমাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে, and like based on that they recruit। Okay, আমি আর আমার একটা বন্ধু গেছি, ফার্স্টে আমাকে জিজ্ঞেস করেছে তোমার কি একটু স্ট্যামারিং এর সমস্যা আছে? তো কনফিডেন্টলি বলেছি যে না না, ওটা একটু আমি যখন এক্সাইটেড হয়ে যাই একটু তখন একটু হয়, তাছাড়া এরকম না। and his job is about sales, so she's saying like না এইখানে তো কথা বলাটা অনেক কাজ, তো স্ট্যামারিং এর সমস্যা হলে আমি বলবো তুমি অন্য কিছু, না না কিছু সমস্যা নেই, ওটা এক্সাইটেড হয়ে সবারই হয়। দেন she said okay, তাহলে ইন্টারভিউ প্রসেসটা স্টার্ট করেছে। ওকে ফাইন, যেই উনি বলেছে লাইক ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, দ্য ফার্স্ট থিং আই হ্যাভ টু সে মাই নেম। আমার নামটাই বের হয়নি তখন, আই ওয়াজ সো, মানে ওই সময়টা এক্সাইটেড হয়ে গিয়ে এমন হয়েছে নামটাই বেরোচ্ছে না। আই ওয়াজ লাইক ইউ নো, আমি হাসতে শুরু করেছি একটা টাইমের পর, ইটস ভেরি ফানি ফর মি। সো দেন আই রিয়েলাইজ লাইক ইন সেলসের কাজটা আমার দ্বারা হবে না, I have to do something else। তারপরে আমি তোমাকে বলছি, মানে তুমি ভাবো লাইক ইউ নো, আমি একটা স্কুলের ফুল টাইম টিচার ছিলাম ফর 6 years, লাইক মহাদেবী ওয়ার্ল্ড একাডেমি একটা স্কুল আছে, আমি ওখানে 6 বছর পড়িয়েছি ফুল টাইম, লাইক উইথ দ্য স্ট্যামারিং। মানে আমি সেটাকে, মানে এটা কোনোদিনও আমার মাথায় ওটা হয়নি যে লাইক ইউ নো এটা একটা লিমিটেশন হিসেবে এটা কখনো দেখিনি, বাট ইটস ফর মি ইটস মোর ফানি থিং, লাইক ইউ নো। এন্ড আদার থিং, মানে আমি যেটা, মানে যে কোনো একটা সিচুয়েশনই আমি একটা পজিটিভ ভাবে দেখার চেষ্টা করি সবসময়। ওই লাইক ফুটবল ইজ দ্য মেইন থিং, কারণ আমি ভাবতাম যে লাইক ইউ নো ইফ আই when I stammer, মানে কি হয় একটা ওয়ার্ডে আমার আটকায়, তো এন্ড আই আগে থেকে ধরো আমি বুঝতে পারি যে আচ্ছা এই কথাটা আমার হয়তো আটকাতে পারে, what I do, I have to think some other word which is to replace this, or like some other angle to the same, say the same thing, এটা অন্য দিক থেকে বলবো যেখানে এই ওয়ার্ড গুলো আমার হয়তো লাগবে না। That's kind of like, you know, constant একটা improvisation চলতো আমার মাথায়, which I used to একটা সলিউশন পেতে সবসময় একটা সলভ করার চেষ্টা করতে, মানে বাট ওর জন্য আমরা একটা মাথার কাজ করতে হতো, মানে আই ডোন্ট লাইক ইউ নো, মানে লোকের কনভারসেশনটা যেটা হয় তুমি ভাবছো তুমি বলছো, ওটা আমি ভাবছি, তার উপরে আমি আরেকটা ফিল্টার করছি যে এই কথাটা হয়তো আটকাবে, তাই আমার এই দিক থেকে বলতে হবে, বা আমি এই অ্যাঙ্গেলে বললে হয়তো আমার কথাটা, মানে ওই জায়গাটা এমন ভাবে আটকাবে কথাটাই বেরোবে না, সেই জন্য আমাকে এটা অন্যভাবে ভাবতে হচ্ছে। দ্যাট ইজ ভেরি এক্সাইটিং ফর মি। আমি আর কি এটাই খুব এনজয় করি, মানে এই যে তোমার সাথে কথা বলছি, আমি জানি যে এইখানে হয়তো আমার আটকাতে হবে, এবার কিছু কিছু কথা আছে যেগুলো আটকে যায়, তো আই ফোর্সফুলি সে না আটকা, কোনো অসুবিধা নেই, এইগুলো কমিউনিকেশন বুঝলেই হলো। মানে এগুলো দেখো আমাদের দেশে না, আমরা বড় বেশি এগুলোকে নিয়ে ধরি, কথা বলি, বিদেশেরাও কি ঠিক বলছে গ্রামার, তুমি তো বিদেশে এত গেছো এত যাও, কখন ওরা কিন্তু কেয়ারই করে না, মানে আর ইউ এবল টু কমিউনিকেট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? মানে আমি তোমাকে বোঝাতে পারছি, তুমি বুঝতে পারছো, এবং কমিউনিকেশনটা চলছে। হ্যাঁ, আমরা কেন এত বেশি মানে এর অ্যাকসেন্ট, ওর ভুল ধরার চেষ্টা করি না, মানে এটা আমাদের একটা মানে কালচারই আছে কোথাও একটা। এই মেন্টাল হেলথের জন্য বলে আমি সবাইকে বলি, আমার স্টুডেন্ট যারা আছে সবাইকেই বলি, লাইক ডু দ্য থিংস হোয়াট ইউ ক্যান ডু, ডু ইট বেস্ট। যেটা তোমার হাতে নেই সেইটার উপরে কনসেন্ট্রেট করাই ছেড়ে দাও। মানে আমি একটা কাজ করতে পারি, সো আই উইল বি অনেস্ট টু দ্যাট, মানে আমার কাজটা হলো ধরো প্র্যাকটিস করা বাড়িতে বসে, ঠিক আছে? আই ডোন্ট নো যে এইটা করে যে আমি কি হচ্ছে কি হবে না হবে, বা এটার কোনো মনিটারি সলিউশন, মানে কোনো আউটকাম আছে কিনা। আমার কাজ হলো কি প্র্যাকটিস করা, আমার এফর্টটা দেওয়া অনেস্টলি, আমার যেটা ভালো লাগছে, আজকে মিউজিক ভালো লাগছে, কালকে মিউজিক ভালো লাগছে, যাই হোক আমার কাজ হলো অতটাই। তারপরে যে কি হবে সেটা কিন্তু আমি ভাবি না, মানে কনসেন্ট্রেটই করি।
তো দ্যাটস কাইন্ড অফ মাই সলিউশন টু ইট। তো মানে আমার জন্য মানে অ্যাংজাইটিটা বলো তুমি, মানে মানে অ্যাংজাইটি হয় না হয়, তবে মানে আমি ওটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারি না। মানে দ্যাটস আমার সেটা আমার ভালো দিক, মানে আমার জন্য সেটা ভালো হয় বা খারাপ হয় আমি জানি না। কোনো একটা লাইক একটা কিছু যেটা আমাকে ট্রাবল দিচ্ছে, আমি সেটাকে ধরে রাখতে পারি না। মানে আই ওয়াজ মোর তুমি রিলিজ করো না কি করো, তুমি ভাবোই না, মানে ও তোমার মেকানিজমটা কি? ধরো তো মানে সবাই তো হয় কোনো কিছু জীবনে, মানে মেইন জিনিসটা অ্যাংজাইটিতে আমি দেখেছি অন্তত আমার ক্ষেত্রে অনেক সময়, যেটা হয়তো প্রথমবার কিছু করছি বা এটা কোনো আননোন জিনিস, সেটা একটা অ্যাংশাস করে দেখি, মানে এটা পারবো থেকে বেশি যদি না পারি, যদি না হয়। তো এইটা কি হয় তোমার মধ্যে? আমি তোমার যেটা আমি সেটা ভাবি না, আমি আমার কাজটা নিয়ে ভাবি। আই এম মোর লাইক কনসার্ন অ্যাবাউট লাইক আমি যেটা করছি সেটা ঠিক করে করছি কিনা। আমার অ্যাংজাইটি হয় আমি যদি 2 দিন প্র্যাকটিস না করি, সেটা চলে যায় প্র্যাকটিস করলে। বাট আমি ভাবছি না যে মানে এই প্র্যাকটিস করব, এটা করে কি হবে। দেন লাইক লাইক ধরো আমি যখন রান্না করছি ধরো বাড়িতে, তো আই জাস্ট মোর কনসার্ন অ্যাবাউট দ্য প্রসেস, লাইক আমাকে এটা কাটতে হবে, এটা করতে হবে, এটার পরে ওটা দিতে হবে, তারপরে ওইটা ধরো খেতে একটু খারাপ হলো, মানে খুব একটা আমার হাতে নেই আর কি। মানে আমি আমার মানে অনেস্টলি আমি ট্রাই করেছি এটা করার এতটা, সেইখানে সেটা হতেই পারে। তো সেইটা আমি খুব স্পোর্টিংলি নিই আর যখনই আমার কোনো কিছু ট্রাভেল দেয়, আই জাস্ট গো সাম লাইক মানে সিম্পল। ধরো আমি মানে কোভিডের সময় লাইক ইটস আমাদের সব কোভিড হয়, লাইক ইটস আ ক্যাটাস্ট্রফি ফর মি। আমার বাবা মা দুজনেই 1 সপ্তাহের মধ্যে এক্সপায়ার করে কোভিড। তো দ্যাটস আ গ্রিফ সিচুয়েশন মানে ফর মি। মানে আমি জানি না কিভাবে এটাকে হ্যান্ডেল করব। বাট হোয়াট আই ইনস্টেড অফ থিঙ্কিং অফ লাইক মানে আমার মানে এর পরে কি হবে, বাবা মা নেই, ছাদের মতো তো, এরপরে কি হবে হ্যান ত্যান, সেইটা ভাবার থেকে আই এম মোর কনসার্ন অ্যাবাউট লাইক what are the good time I spent with my parents, what can I be done, মানে আমি কি করলে হয়তো তাদের মানে সেগুলো আমি এখন করার চেষ্টা করি। মানে তাদের ভ্যালুসটাকে কি করে তুমি রিটেইন করতে পারবে এবং সেইভাবে তাদের পজিটিভলি একদম আমি সেটা ভাবি। লাইক আমি এটাও বুঝি এটা পজিটিভ না নেগেটিভ আমি সেটাও জানি না, বাট ইট হেল্প মি। মানে তোমার মানে কনস্ট্যান্টলি ওই তোমার ভিশনটাকে শিফট করে দেওয়া, মানে ওইটাকে করতে পারাটা, মানে যেটা বলতাম ছোটবেলা ছিল না, মানে আমি হারাটা নিয়ে আমি ভাবতেই পারছি না। মানে ইনিশিয়াল একটা ব্লেম হলো যে তুই পাচ্ছিস না, ওই পাচ্ছিস, মানে রাগারাগি হলো, মানে জল ছড়াছড়ি হলো, সেটা করেই পরের ম্যাচটা খেলতে নামলো, সেই ছেলেটাই আমার পাশে খেলছে। আই হ্যাভ টু বি লাইক ওর সাথে আমার অ্যাকোমোডেট করতেই হচ্ছে তখন। তো সেইটা স্পোর্টস থেকে একটা বড় লাইক ইন্সপিরেশন মানে আমার সেটা হয়েছে। মানে আমার মনে হয় এটা স্পোর্টস থেকে আমার পাওয়া। স্পোর্টসের এই একটা দিকই লাইক পরে গিয়ে আমি রিয়েলাইজ করেছি লাইক যে কোনো স্পোর্টসই ডিজাইন টু লুজ, একজন কাউকে হারতে হবে, ঠিক আছে। তো সেইটা যখন সেইটা যখন আমার মিউজিকে এলো, মিউজিকটা শিখতে শুরু করলাম, এইখানে এই ব্যাপারটাই চলে গেল আমার জন্য। লাইক কম্পিটিশনটা নেই। I don't think it's like anything is a competition there. Like you are doing things in your own best way. That is it. Mustafa, thank you so much. শোতে আসার জন্য আমার সত্যি খুব ভালো লাগলো। অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, অনেক সাহস নিয়ে আমি যাচ্ছি এই শো থেকে। তোমার সাথে কথা বলা, আড্ডা মারা ভালো লাগলো। আর অনেক আড্ডা মারা যেত, কথা বলা যেত, তবে ক্যামেরার ওপারে।